নাহিদ যে কথাটা বলছে বিবিসিতে যে উনি পদত্যাগ করতে চায়, নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। নাহিদ ওই কথাটুক বাদ দিয়ে ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চায়, নতুন বউ ঘরে এসে রাগ করে চলে যায়, আমরা তো রাস্তার সব ব্যারিকেড দেবই এক ইউটিউবারের ভাষায়। তো উনি চলে যায়, আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না, বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে। যদি চলে যাবে তা কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে, তিনি নির্বাক শুনেছেন, উত্তর দেন নাই। তিনি ওই আগের যে কবিতা মুখস্থ করেছেন ডিসেম্বর থেকে জুন, ও জায়গায় আছেন। তার মানে এখানে যারা যারা বলবেন কথাগুলি, যা যা ওনার সুবিধার দরকার তা তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন, কিন্তু আরো কিছু সুবিধা তো আমাদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটু ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমার ডানও নাই বামও নাই, পরস্পর পরস্পরকে দোষারোপ করার সময় নেই, সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে, তারা একসময় গার্মেন্টস মধ্যে কিছু বুঝতো না। শ্রীলঙ্কায় এলটিটি কারণে শ্রীলঙ্কায় ছিল পায়নার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস, তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসলো, এক্সপার্ট আসলো, তারাই আমাদের দেশের লোকদেরকে এক্সপার্ট করছে। এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের সিউ, তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে, অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশে, অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে। এবং বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরে আছে, তারা বেতন নেয়। আমার বন্দর চালানোর যদি এই লোকগুলো অযোগ্য হয়, আমরা তো বিদেশ থেকে এক্সপার্ট আনতে পারি চালানোর জন্য, তাই না? কিন্তু মূল কথাটা হইল 16-17টি বছর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকারের ফ্যাসিজমের চেয়েও বেশি কিন্তু অপবাদ হল দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো? সাধারণ খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ হয়ে লুটপাট করে? সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই। আর দুর্নীতির কথা যদি বলেন, তো আমার জরিপ বলে, নানা জনের সাথে কথা বলার মধ্য দিয়ে, আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। এখানে একটু ঝুঁকি আছে, এখন তারপরে একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম। এই জন্য মার্শাল্লাহ গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%। আগে যদি 100 টাকা লাগতো, এখন 1000 টাকা লাগে। দুর্নীতি তো কবে নেই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশের দাম 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছে, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিয়েছে, 200%-এর মধ্যে 200% শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন, ওরা তো এস্টিমেটই করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কয়টা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না।
কারণ নবাব সিরাজউদ্দৌলার নাটকের একটা দৃশ্যে আলেয়া সিরাজউদ্দৌলাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানে আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দর। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ ধরবে, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে, তারা আছে। কাকে টাচ করছেন? কাউকে করেন নাই, কাউকে করেন নাই, কাউকে ধরার উদ্যোগ নেন নাই। বিচারের কথা বলেন। আমি আমার একটা ব্যক্তিগত জীবনের একটা বিচারের কথা বলি। আজকে 27 বছর কেটে গেল, এখনো রায় হয়নি। আমাকে 97 সালে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তারের মৌলিক কারণ কোর্টে প্রমাণ করতে ব্যর্থ হয়। হাইকোর্ট ডিভিশন থেকে আমাকে নিঃশর্ত মুক্তি এবং 1 লক্ষ টাকা জরিমানা করছিল। সে মামলাটা 2000 পাবেন, মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট। আজকে 27 বছর যাবত সুপ্রিম কোর্ট এটা পড়ে দিচ্ছে, খুব যখন পাওয়া যাবে কিনা তাও জানি না। অর্থাৎ এটা সুরাহা করার ব্যাপারে এখনো কোনো কল আসে নাই। হ্যাঁ, আমি তো পেয়ে আছি, আমার তো এই নাই, তারা নাই। কারণ জুতা হয়েছে, জুতা মানুক আর না মানুক। শেখ হাসিনা তখন যুদ্ধ হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। তা আমি আর তারা থাকবো, রায় তো হয়েছে, 2000 তো এসে গেছে। সুপ্রিম কোর্ট এটা ডিসমিস করলো কি করলো না, ডাজ নট ম্যাটার, নট অ্যাট অল এ ম্যাটার। তো সুতরাং কেন বলছি যে আমরা সংস্কারের বিরুদ্ধে নিয়ে সবাই বলছি? আমার মনে হয় এখানে আপনারা সবাই আছেন যারা নাকি আমরা যোগবোধ করে আন্দোলন করলাম। কারণ আমাদের সাথে পরোক্ষ সমর্থনে ছিলেন, কেউ প্রত্যক্ষ সমর্থনে ছিলেন। আমাদের 31 দফাটা সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে আমরা প্রথম 27 পর এটা 31 হল। এটার মধ্য দিয়ে তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি সংস্কার করার জন্য, নাকি? এবং তারপরেই আমরা এই আন্দোলনটা করছি। মাঝপথে ছাত্ররা আসছে, আন্দোলন হয়েছে, সংস্কারের প্রতিশ্রুতি দিয়েই তো আমরা 22 সাল থেকে রাস্তায় আমরা যুগপথে আসলাম। কারণ অমুকটা থাকলে আমরা থাকবো না, অমুক থাকলে আমরা থাকবো না। তা আমরা একটা কৌশলগত দিক দিলাম, কারো লগেই নেই, সবার লগে আছি, অর্থাৎ যুগপথ। একসঙ্গে কর্মসূচি দেব, আমরা যার যার মতো পালন করব। নিশ্চয়ই কথাগুলো আপনার মনে আছে। এবং অনেকে পরোক্ষ বলছে এই কারণে যে অনেক সময় আমাদের মতামতের, তাদের দৃষ্টিভঙ্গি থেকে যে বিবৃতিগুলি আছে সেগুলোই আমাদের বিপক্ষে যায় থাকে। সেটা তো একটা মত, এটার মধ্যে দিয়ে একটা ঐক্যমত। তাহলে 31টি সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলি তার সংখ্যা 50-এর উপর আমরা যখন একমত পোষণ করলাম, তা আপনারা এত বড় বড় বিজ্ঞ লোক আনা তো থাকি পরীক্ষার খাতা রাখার জন্য, 5 জনে বসায় দেন না। 31 দফা সংস্কার প্রস্তাব কোনটা পছন্দে কাটেন আর কোনটা সংযোজন করতে করেন, তারপরে আপনার সংস্কার। আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই। নারী যদি সুন্দরীও হয়, সে যদি বন্ধা হয়, তার প্রতি আকর্ষণ থাকতে পারে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্ধা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই, শুধুমাত্র প্রতিশ্রুতিটাকে একসঙ্গে করতে পারে। সকল রাজনৈতিক দল ওই যে টিক দিছে, দেখেন কিরকম ছাত্র গেছে তাদের কাছে, আর বিজ্ঞজনের কাছে টিক দিছে। যারা রাস্তায় একটা ভিক্ষুক না খেয়ে থাকলে 10 টাকা দেয় না, তারে উপকার করে না, কারণ হচ্ছে জাতির সংস্কারের দায়িত্ব, তাই না? আর সব কাবলিওয়ালা, এনজিও মানে তো কাবলিওয়ালা, সুদ নেই মানতি, আসলি নেই মানতি, সুদ মানতি, তো সবগুলো তো সুদের ব্যবসায়ী।
তো এদের আবার জনগণের প্রতি এত দরদ থাকে কি করে, এটা তো আমি বুঝছি না, আমার মাথায় কিছু আসে না। আর অন্তর্বর্তীকালীন সরকার আজীবনের জন্য দরকার বা জায়েজ সব ম্যান্ডেট পেয়েছে বলতেই পারে। এই সরকার আমি শুনি মানুষের সে বলতে আমার কোনো ধারণা অন্য নাই, এটা জানারও না আগ্রহ নাই। এই সরকারের একজন মন্ত্রী আছে, তারা আজীবন লিপ্টিকতা করছে স্বামী স্ত্রী হিসেবে, কাবিন নাকি নাই। তো এই সরকারের কাবিন নাই, উনি যদি বুড়া হয়ে যায় এখনো স্বামী স্ত্রী সংসার করতে পারে, তো এই সরকারের বা কাবিন দরকার কি জনগণের থেকে? জনগণের ম্যান্ডেট তো তাদের প্রয়োজন নাই, আছে। সেই কারণেই আজকে নানা সময় নানা ধরনের দেখাচ্ছে। আজকে আমরা বন্দর বাঁচাতে গিয়ে, আমরা কি দেশ বাঁচাতে গিয়ে গণতন্ত্রের প্রশ্নে সবাই এক কথাই বলি, সেটার প্রশ্নে আমি ইউনুসকে ধন্যবাদ দেব। আজকে এই টেবিলে আমরা যারা একসঙ্গে বলছি, হয়তো ইতিপূর্বে একসঙ্গে বলছি না, উনি আমাদেরকে একসঙ্গে করতে সহযোগিতা করছে নাকি। আরেকটা জিনিস করছে, আমার ডাইনাবামে যারা আছে তাদেরটা এক ধরনের থাকে স্বাভাবিক, যারা আদর্শের প্রতি, সেই কারণে আমাদেরকে ওই কাতারে ফেলতে চাইছিলেন যে আমরা পূর্ণ মৌলবাদীদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা, কেউ কেউ চেষ্টা করছেন বলতে। কিন্তু মঞ্জুর হাসান খান সাহেবের সাথে আমাদের অনেক আলাপ হয়েছে, অনেকদিনকে বললো আমাদের লোকদের বুঝাইতেই পারি না, বিএনপি একটা ন্যাশনালিস্ট পার্টি, ওগুর সাথে ওগুলো ট্যাগ করে, তাদেরকে ভাবতে দাও তাদের মতো করে। অনেকবার আলাপ হচ্ছে, তা আমরা একটা ন্যাশনালিস্ট পার্টি। আমরাও দেখতেছি এখন জাতীয়তাবাদী শক্তির সাথে যারা, অর্থাৎ সোশ্যাল ইকোনমি অর দ্য ক্যাপিটাল ইকোনমি, এটি তো দ্বন্দ্ব এই বাম ডানে, আর এর বেশি কিছু তো না। এখন আরেকটা ন্যাশনালিস্ট পার্টির কাছে মৌলবাদী যেমন, যারা প্রগতিশীল বাম রাজনীতি করেন, মৌলবাদী তারা তেমন একই চারা। এইটা ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আর এই পৃথিবীতে যে শক্তিকে সন্তুষ্ট করতে চান, সারা পৃথিবীতে মৌলবাদের জন্মদাতা মদতদাতা লোক ওই দেশটা। তারা লাদেনের জন্মদাতা, আবার তারাই লাদেনের কি শেষ করা। তো সে কারণে আজকে আমাদের নতুন সংকট বলতে আমরা যেটা বুঝি, এটা আমি সংকট মনে করি না। কারণ আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের জমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? তো কার শক্তি আছে? ভাবছিলেন নাই যেটা বলবে, আর ইউটিউবরা বলছে আমরা আসতেছি। আসেন ভাই, আসেন, দেশে আসেন, আন্দোলন করেন। এই ইউনুসের জন্য সারা দেশে কি অস্ত্র বিসর্জন দিতে বৃষ্টির বন্যা বসাই দিবে রাস্তায় রাস্তায়, যাতে সেই বন্যায় হেঁটে এয়ারপোর্ট পর্যন্ত ইউনুস সাহেব না যেতে পারে। হয়েছে? এটা হয়েছে নাকি? হয় নাই। আমরা এই টেবিলে যারা আছি ঘুরে ফিরে কিন্তু সব দলের একই মত, একই কথা। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। তাহলে ভবিষ্যৎ কি হবে? এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই। আমরা চাই ডক্টর ইউনূসের সফল হোক। ডক্টর ইউনূসের সফল মানেই তো আমাদের জুলাই আর আগস্টের আন্দোলনের একটা সফলতা। আর আজকে যারা নাকি জুলাই 24 থেকে এই 11 দিনের আন্দোলনের মুকুট চায়, তাদেরকে মুকুট অনেকে আগে জাতি দিয়ে দিচ্ছে, আমরাও দিয়ে দিচ্ছি নাকি। কিন্তু প্রশ্নটা হলো, এখানে আমার মনে হয় সর্বশেষ ভিপি ডাকসুরকে ভিপি, এরকম অনেক ভিপি আসছে আমাদের জীবনে দেখছি। আমরা বিশ্ববিদ্যালয়ের অনেক পুরানা ছাত্রী ছিলাম, তো ছাত্ররাই দেশের গৌরবময় প্রত্যেকটি পরিবর্তনের মুখ্য ভাগে ছিল। এই ছাত্ররা ভাষা আন্দোলন করছিল, মাতৃভাষা। এই ছাত্ররাই মাতৃভাষা, মায়ের ভাষা কেড়ে আনছে। জিন্না বোকার মতো 15% লোক উর্দুতে কথা বলে তাদের ভাষা রাষ্ট্রভাষা করবে। তৎকালীন ভৌগোলিক এলাকায় পূর্ব পশ্চিমে 56% লোক বাংলায় কথা বলত। আর ওখানে সিন্ধে একটা ভাষা,
বেরোচ্ছে এক ভাষা, ওদের এখানে কিন্তু নানা ভাষা ছিল। কিন্তু এই ভাষার প্রশ্নে যখন সকল বাঙালি এক হলো, সেখানে মানে হলো 56% লোকের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্ত দিচ্ছে, যাদের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অবনত মস্তিষ্কে হেঁটে যাই, তাদেরকে সম্মান করতে তারা আজীবন যুগ যুগ ধরে বাংলার এই দেশ ভূখণ্ডে, তারা এখন এই ভূখণ্ডে না, যে দেশে বাঙালি আছে এই দিনটি পালন হয়, পৃথিবীর অন্যান্য দেশে পালন হয়। তো সেখান থেকে তো গণতন্ত্রের বীজ বপন হয়েছে, ওইখান থেকে তো গণতন্ত্রের ধারার একটা আমরা উজ্জীবিত হয়েছি। এরপরে দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে 69 গণ অভ্যুত্থান করল। এই জামাল বাইরে সেদিন নেতৃত্ব দিলেন সামনে, আমরা তো পিছনের কাতারে। ওনারা চিন্তা করেন, ভাবনা করেন, রাস্তায় মারামারি পিটাপিটি যা করে ওই বয়সে আমরা তা করতাম। আমরা 11 দফার ভিত্তিতে একসঙ্গে করলাম, কোনো রাজনৈতিক দল কিন্তু নেতৃত্ব দেয়। কিন্তু সেই 69 গণ অভ্যুত্থানে একমাত্র মাওলানা ভাসানী অভিযোগ এসে হুঙ্কার দিয়েছিলেন, উনি সামনে ছিলেন। কিন্তু আমরা একটা নির্বাচন আদায় করলাম, ফলাফল আওয়ামী লীগই পাইল। আওয়ামী লীগ ফলাফল পাইল, আওয়ামী লীগ ফলাফল ধরে রাখতে পারল না। সেই কারণেই আমাদের 71-এর এই যুদ্ধের প্রয়োজনটা দেখা দিল। বিতর্ক যতই করেন, সেদিন একটা সিপাহী বলেন, মেজর বলেন, যা মন চায় তাই বলেন, সে ডাক দেওয়ার পরেই মানুষগুলি ঘুরে দাঁড়ালো 25শে মার্চের পরে। আওয়ামী লীগ যে কোনো কারণে প্রকাশ্য ঘোষণাটা দেওয়ার সুযোগ পায় নাই, এবং যে দিছে বরং তাদের উপকার করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা না থেকে তারা পাকিস্তানি দালাল বানায় ওনারা সব ইতিহাস লিখে দিতে চায়। এই যে ভুলটা করে, আপনি বললাম 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুদিন, আমার কাছে মনে হয় 5ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুদিন শেখ হাসিনা ঘটনা করছে, কারণ দ্বিতীয়বার মারছে তারা, দ্বিতীয়বার মারছে। 50,000 কোটি টাকা মুরার বানিয়েছেন, আর মুরার খুঁজে পাওয়া যায় না। কেন? কেন ওই মৃত ব্যক্তির প্রতি মানুষের ক্ষোভ আসলো? অর্থাৎ মেয়ের ক্ষোভটা বাবার গায়ে লাগলো, ঠিক কিনা? আজকে আমরা এই জন্য বলছি যে কোনো কিছু আমাদেরকে শানিত ভাষায় বলার সুযোগটা দিয়েন না, আমাদের চিন্তা এবং সাহসকে শানিত করতে চেষ্টা করেন না। আমরা কাপুরুষের জাত না, আমরা কিন্তু লড়াই করার মধ্য দিয়েই আসছি। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করি নাই, এই প্রধানেরা আছে না, তারা ছাত্র আন্দোলন করছে, যুব আন্দোলন করছি, আমরা ঘন ঘন বৈঠক করছি, সবাইকে একত্রিত করছি, তেমন ফলাফল নির্বাচনে যা হবার তাই হয়েছে, তাই তো হবে। কিন্তু আজকে 11 দিনের আন্দোলনে যারা মুকুট পড়লো, অর্থাৎ ছাত্রদের সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠিত করলো, স্বাভাবিক কারণে তো তারা আমাদের কাছে অনেক বড়, অনেক বড়। কিন্তু তারা নিজেরা যে ছোট হচ্ছে। এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে, 90% ছাত্র আজকে তারা তাদের লেখাপড়ায় চলে গেছে, কেউ ফিল্ডে নেই। আমার নাতনি, আপনারা নিপুণে ছিলেন, ওর মেয়ে ক্লাস 10-এ পড়ে, গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের ক্যাপ্টেন। যে রাজনীতি না, সে লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। সেও তার স্কুলের সব ছাত্রছাত্রীদেরকে নিয়ে গণভবনে ঢুকছে। তো সে তো আসে না, এখন যান আনতে পারবেন না। আজকে আমরাও আন্দোলন করছি, আমরাও মুক্তিযুদ্ধ করছি। মুক্তিযুদ্ধের পরে আমি মন্ত্রী হওয়ার আগ পর্যন্ত সচিবালয়ে ঢুকি নাই, চিনি না। তো ওনারা তো ডেলি সচিবালয়ে যায় কেন? ওনারা কেন তো ডেলি ডিসি অফিসে যায় কেন? এসপিলে ধমকায় কেন? তারা টিএনও অফিসে বসে থাকে কেন? তারা ওসির টেবিলে বসে থাকে কেন? আজকে যে জাতি তাদেরকে মাথায় তুলছে, সেই মাথার থেকে পড়ে যদি জাতির পায়ের তলে পড়ে যায়, এটার জন্য কি জাতি দায়ী? দায়ী। একসময়ের বাঘ আসম আব্দুল রব সেই স্বাধীনতা যুদ্ধের সূচনা পর্বে আমরা যে 1 দফার দাবিতে সবাই একত্রিত হয়ে গেছে জনগণ, সেটা আওয়ামী লীগ অ্যাসেস করতে ভুল করছে বলে সঠিক সময়ে আসল শব্দটা মুখ দিয়ে বের করতে পারে না। এটা করে আমি দোষের কিছু বলছি না। এটা আওয়ামী লীগ সরকার গঠন করবে, সে নির্বাচিত, এটাই তো স্বাভাবিক। সে কেন বিপ্লব করতে হবে? আওয়ামী লীগের বিপ্লবী পার্টি নাকি? কোনো রেভলিউশনারি পার্টি? রেভলিউশন পার্টি না।
তারা কনস্টিটিউশনাল পলিটিক্সে বিশ্বাস করছে, তারা সরকার গঠন করবে, বার্গেনিং করবে, 7ই মার্চের ভাষণ, এইটা সেটা, এটা হলো একটা চাপ সৃষ্টি করে কি নেওয়া। আমার জনগণের রায়টা প্রতিষ্ঠা মানে হলো আমি সরকার গঠন করবো, এটাই তো স্বাভাবিক, এটাকে আমি অস্বাভাবিক মনে করি না। কিন্তু আমরা বুঝছি পাকিস্তানিরা মানব না, আমাদের তাজা রক্ত, আমাদের চিন্তার ঘাটতি থাকতে পারে, কিন্তু সাহস আর চেতনার ঘাটতি ছিল না বলেই শেষ পর্যন্ত স্বাধীনতার যুদ্ধে গড়াইতে বাধ্য হলো এবং যুদ্ধটা হয়ে গেল। যুদ্ধের পরেও তো ইয়ে যাইনি, সচিবালয়ে যাইনি, যুদ্ধের পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরের বাইরে নিউ মার্কেট গিয়া পলার টান দেওয়া কথা বলি না, জানো স্বামী মুক্তিযোদ্ধা, কেন বলবো? প্রত্যেকটা জাতি প্রয়োজনে প্রত্যেকেই তার অবদান রাখবো, এটা তার আত্মতৃপ্তি, এটা তার আত্মতৃপ্তি যে আমি এই সময় আমি আমার দায়িত্বটা পালন করছি। আমার সার্টিফিকেট নেওয়ার দরকার কি, আমার ভাতা নেওয়ার দরকার কি? আমি তো কামনা দিতে চাই নাই যুদ্ধে, আমি তো জীবন দিতে গেছিলাম। আমি যে 50 বছর বেঁচে আছি, 52 বছর বেঁচে আছি, এটা দেখছে না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তুমি আমারও 50 বছর। কিন্তু কষ্টটা কি জানেন, ওই 71 সালে যুদ্ধ করার সময় এইরকম জিনিস দেখবো এটা ভাবছি না। এখন মনে হয় তাড়াতাড়ি বলতে ভালো, আর খারাপ জিনিস দেখতে মন চায় না। তবুও একটা কথা বলি, আমাকে ডিবি হারুন যে নাটকটা করছিল, আমি তখন বলছিলাম যে সরকারের কাছে এত টাকা নাই আমার মাথা কিনবে, বলছিলাম আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি চাই তাকে কি হাসিনার পতনের আগে যেন আমার মৃত্যু না হয়। আমি অনুরোধ প্রতিজ্ঞা করছিলাম, আমার যখন অপারেশন হলো, মারা যাবো, সবাই ভাবছে আমি খালেদা জিয়া তখন একটা সিংহ নয়, আপসী, তার মতো শক্ত মানুষের চোখ দিয়ে টলটল আমার কপালে যখন ঢল পড়লো, তখন কথা বলতে পারি না, খালি আসতে বললাম এরশাদের পতনের আগে আমার মৃত্যু হবে না, ঈশ্বর আমার কথা রাখছে। আজকেও বলে যাচ্ছি, গণতন্ত্র জনগণের মৌলিক অধিকার, জনগণের মালিকানা ভোটাধিকার নির্বিঘ্নে প্রতিষ্ঠিত করা দিনটি না দেখে ঈশ্বর যেন আমাদেরকে চিন্তায় না দেয়। সে কারণে বলছি, অনেকে বলে, অনেকে আপনার বললেন এতদিন কেন, আমি শেষ একটা কথা বলি, প্রায় বলে থাকি, এক লোক টাকা দরকার, পাশের গ্রামে একজন সচ্ছল ব্যক্তি আছে, তার কাছে হাত টানতে গেছে, যা বলে যে কর্তা আমার 100 টাকা দেবেন না, কি করবি, একটু অভাব আছি, দিয়ে দেবো মাসখানেকের মধ্যে, চিন্তা করেন না। তো টাকা দিয়ে দিচ্ছে, তারাও টাকার অত প্রয়োজন নেই, কিন্তু 7 মাস পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে ওই লোক জানে যে উনি আসতেছে, দেখা যায় দূর থেকে, তখন একটু ফোনটি লয়া মাটি কাটতেছে, গর্ত করতেছে, তো ওদের যে কি করস, গাছ লাগাবো, বাগাতামিতে করতেছ, তা তুই যদি আমাদের টাকা নেই 7 মাস হলো দিদিটা, আরে কর্তা টাকা দিতে না, আমি এত বড় বেইমান? তার মানে এই যে গর্ত করতেছি, গাছ লাগাইতেছি, কি গাছ লাগাইছো? তেঁতুল গাছ লাগাইতেছি, এই তেঁতুল বড় গাছে বউ, তেঁতুল হইব, বাজারে বিক্রি হব, তারপরে আমরা টাকা ফেরত দেবো। সুতরাং আমাদের জন্য মান্যব নাকি প্রধান উপদেষ্টা অনেক গাছ লাগাইছে, ওগুলো বড় হইব, চারা হইব, ফল হইব, তারপর আপনার গণতন্ত্র। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।